হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা। আমরা আজকে এবিটি টেস্ট পেপারের প্রথম চ্যাপ্টার দেখো। তোমরা সবাই কিন্তু টেস্ট পেপার যখন কষবে অবশ্যই বইটা কাছে রাখবে। পেজ 26 নম্বর পেজ বের করো, অঙ্কের ফার্স্ট চ্যাপ্টার পাবে। সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে আজকে আমরা সমস্ত 1 নম্বরের প্রশ্নের সমাধান সহ উত্তর করব। কেমন? তাহলে চলো শুরু করা যাক। এমসিকিউর 1 নম্বর অঙ্ক রয়েছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? অপশন এ দেওয়া আছে 6 টাকা, 5 টাকা, 4 টাকা, 8 টাকা। এখানে কিন্তু টাকা হবে না, এখানে চক্রবৃদ্ধি সুদের হার পার্সেন্টেজে সবসময় নির্ণয় করা হয়, তাই এখানে টাকার বদল পার্সেন্ট হবে। হ্যাঁ, আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। এখানে পি দেওয়া আছে 400 টাকা, টাইম সময় দেওয়া আছে টি কত? 2 বছর, এবং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ মূলের সাথে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে সমান 441 টাকা। এগুলো দেওয়া রয়েছে। তাহলে বলেছে যে সুদের হার কত? সুদের হার যদি আমরা আর ধরি, সুদের হার সমান আর ধরা হয়, এগুলো তোমাদের কিছু লেখার দরকার প্রয়োজন নেই, কেবল অঙ্কটা কষলেই হলো। দেখো এবারে কেমন প্রসেসে অঙ্কটা কষছি। আমরা কি জানি যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলেছে 441 টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল এন। এন হচ্ছে কি? এন এর জায়গায় কত বসাবো? বছরটা কত বছরের? 2 বছরের। 2 বছরের আমার সমূল চক্রবৃদ্ধি কত? 441 টাকা। 441, ব্যাস এখানে করে দাও। পি এখানে কত? পি হচ্ছে মূলধন। মূলধন কত? 400 টাকা। তাহলে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান 441। আর লিখতে পারি 1 প্লাস আর বাই 100 তার স্কয়ার সমান লিখতে পারি 441 বাই 400, বা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 সমান রুট ওভার 441 বাই 400, और 1 প্লাস আর বাই 100 সমান 441 এর বর্গমূল কত? 21, আর 400 এর বর্গমূল 20। ওকে, বা লিখতে পারি আর বাই 100 সমান 21 বাই 20, এদিকে +1 এইদিকে পাশে গেলে -1 হয়। তাহলে আর বাই 100 সমান লসাগু কত আমার? 20। তাহলে 21 বিযুক্ত 20। দেখো 5 20 এ ঘরে ঘরে কেটে যায়, 0 0 5 দুগুণে 10। তাহলে লিখতে পারি আর বাই 5 সমান 21 এর থেকে 20 গেলে 1, और আর সমান 5%। আর সমান হচ্ছে 5%। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আমার 2 বছরের যদি সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার হবে 5%। বুঝতে পারিস অঙ্কটা? লিখে নাও ভালো করে, তারপর এটা করি। দেখো 2 এর অঙ্কে এটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক। খুব সুন্দরভাবে মন দিয়ে অঙ্ক করো। অবশ্যই পরীক্ষায় অঙ্কে তোমাদের কোনো টেনশন নাই, খুব ধ্যান দিয়ে এই চ্যানেলটিকে ফলো করতে পারো তোমরা। তোমাদের পরীক্ষায় অঙ্কে কোনো সমস্যা হবে না। এটা ওটার উপর বিশ্বাস রেখে তোমরা এগিয়ে চলো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে 2 এর অঙ্কে xy অনুপাত z², yz অনুপাত x², zx অনুপাত y² যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত নির্ণয় কিভাবে করা যায়? যৌগিক অনুপাত নির্ণয় হচ্ছে প্রত্যেকটি অনুপাতে প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ গুণ। এটাকে প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমের সাথে প্রথম গুণ, দ্বিতীয়ের সাথে দ্বিতীয় গুণ। চলো করো। দেখো যৌগিক অনুপাত কত হবে? xy ইন গুণিত yz
গুণিত এই অনুপাতের প্রথম পদ কত zx। ওকে, অনুপাত প্রত্যেকটি অনুপাতের দ্বিতীয় পদগুলো গুণ করো, জেড স্কোয়ার ইন্টু এই অনুপাতটার এক্স স্কোয়ার ইন্টু এই অনুপাতটার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, আবার জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার হয়। অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো অনুপাতের উভয় পক্ষে যদি একই রকম থাকে, এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটাই যদি একই হয় তাহলে তারা কেটে যায় এবং অনুপাতটা হয় 1:1। ওকে, তাহলে xy অনুপাত z স্কয়ার yz অনুপাত x স্কয়ার zx অনুপাত y স্কয়ার এর যৌগিক অনুপাত হচ্ছে 1:1। বুঝতে পারছো? এগুলা কিন্তু 5 সেকেন্ডের অঙ্ক, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে ডিটেইলস করছি। দেখো প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 1, তাহলে দুটো পদে যদি যার অনুপাতের একই হয় তাহলে এটা সাম্যানুপাত, অর্থাৎ সমান সাম্যানুপাত। সাম্যানুপাত এ হচ্ছে সঠিক উত্তর। দুইটা বুঝতে পেরেছো? চলো তিনেরটা করি। দেখো তিনের অঙ্কটা, হ্যাঁ, এ ও বি বৃত্তের বেশ এবং সি, এ ও বি হচ্ছে বৃত্তের বেশ, ছবিটি দেখো, এ ও বি হচ্ছে বৃত্তের বেশ এবং সি হচ্ছে পরিধির উপর একটা যে কোনো বিন্দু, এবং এসি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার হলে এবি সমান কত, এর মান বের করতে হবে। এবি সমান কত দূরত্বটা। দেখো এই ছবিটা মন দিয়ে দেখো, এবি সমান দেওয়া নাই এবং এসি 3 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আবার বিসি দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার নাকি। আচ্ছা দেখো তো, এটা একটা ত্রিভুজ, এইটা অর্ধবৃত্তস্থ কোণ, বলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি। এখন যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই দুটা কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেই হিসাবে এই ত্রিভুজ এবিসি এর এ কোণটা এবং বি কোণটা দুটা মিলে তো 90 ডিগ্রি হবে, তবে তো 180 ডিগ্রি। তাহলে এই যেহেতু এগুলা দুটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, তাই এগুলা কি সূক্ষ্মকোণ। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজের আকার লিখতে পারি? দেখো সমকোণী ত্রিভুজের আকার লিখতে পারি আমরা। ওকে, দেখো তাহলে আমি যদি এ কোণটা 90 ডিগ্রি ধরি, তাহলে এখানে আবার কোন কোণটা 90 ডিগ্রি, সি কোণটা 90 ডিগ্রি। বেশ, তাহলে এটা এ দাও আর এটা বি দাও, বা এটাও এ করতে পারো, এটাও বি করতে পারো। কি করতে পারো, এসি দেওয়া আছে 3, এসি হচ্ছে 3। ওকে, আবার বিসি দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা কি অতিভুজ। তাহলে অতিভুজের সমান কি হয়, অতিভুজের সূত্র অনুসারে অতিভুজ এবি, তাহলে অতিভুজ স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, তাহলে এবি এর মান যেহেতু বের করাতে বলেছে, তাই এবি সমান √, এসি এর মান কত 3, তাহলে 3 এর স্কয়ার, বিসি এর মান কত 4 এর স্কয়ার, তাহলে √25, 25 এর বর্গমূল কত 5, তাহলে এবি সমান কত 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনটা বুঝতে পেরেছো? চলো 4 এর অঙ্কটা করি। দেখো 4 এর অঙ্কে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, পাই 12 রেডিয়ানের মান কত। এটা পাই 12, এটা তো বৃত্তীয় পদ্ধতি, তাহলে ষষ্ঠিক মান অনুসারে আমরা কি করি, পায়ের জায়গায় 180 বসিয়ে দিই। তাহলে 180/12, 12 দিয়ে 180 কে ভাগ করো, 12 কে 12, 5 12 60, তাহলে পাই 12 সমান 15 ডিগ্রি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চারটা বুঝতে পেরেছো? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r এবং উচ্চতা h, যেখানে h সমান 2r হলে শঙ্কুর আয়তন কত হবে? দেখো শঙ্কুর আয়তন সমান লিখতে পারি আমরা, শঙ্কুর আয়তন সমান লিখতে পারি 1/3 পাই r² h। কিন্তু এখানে বলা হয়েছে যে শঙ্কুর আয়তন, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r এবং
উচ্চতা হচ্ছে এইচ, এবং শর্তে দেওয়া রয়েছে এইচ সমান 2r। তাহলে এখানে এইচ এর জায়গায় 2r বসিয়ে নিতে পারি। তাহলে 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2r, তাহলে 2r লিখতে পারি 2/3 পাই আর ইন্টু আর স্কয়ার ইন্টু আর সমান আর কিউব, 2/3 পাই আর কিউব। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখো 5-এরটা শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার। এটা নরমাল সূত্র, সাধারণ সূত্র আমরা সবাই জেনে এসেছি। কিন্তু 5-এর অঙ্কে বলা হয়েছে যে যদি ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ এবং এইচ সমান যদি 2r হয়ে থাকে তাহলে শঙ্কুর আয়তন কত হবে। তাহলে শঙ্কুর আয়তন এইচ এর জায়গায় 2r বসিয়েছি, তাই 2r অর্থাৎ 2/3 ইন্টু পাই আর স্কয়ার এর সাথে আর গুণ করলে আর কিউব হয়, তাই 2/3 পাই আর কিউব। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারিস 5-এরটা? চলো এর অঙ্কটা করি। 6-এর অঙ্কটা বলা হয়েছে বিরাট কোহলির কোন 5টি ইনিংসে রান দেওয়া রয়েছে। এটা 52 প্রথম ইনিংসে করেছে, তারপরের ইনিংসে করেছে 2, তারপরের ম্যাচে করেছে 32, তারপরের ম্যাচে করেছে 56, তারপরের ম্যাচে করেছে 87। অর্থাৎ 5টা বিরাট কোহলির ম্যাচ, সেই 5টা ম্যাচের রান দেওয়া রয়েছে। বলেছে তার রানগুলির মধ্যমা নির্ণয় করি। মধ্যমা নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে হয় সেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, না হয় অধক্রমে সাজাও। আমি ছোট থেকে বড় সাজিয়ে লিখি। প্রথমে আমার 2, তারপরে লিখতে পারি আমি 32, তারপরে লিখতে পারি আমি 52, তারপরে লিখতে পারি আমি 56, তারপরে লিখতে পারি 87। তাহলে যেহেতু মধ্যমা নির্ণয় করতে বলেছে, যেহেতু এখানে আমার টোটাল রাশি কতগুলো রাশি আছে না 5টি রাশি, তাহলে 5টি রাশির মধ্যমা আমার কোনটা হবে? এটাই হবে 52। কিন্তু এটা তোমাদের 52টা অপশনে নেই, তাই অপশন ভুল রয়েছে। 52টাই হচ্ছে সঠিক উত্তর। এটা অধক্রমে সাজালাম ঊর্ধ্বক্রমে, এবার অধক্রমে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট। প্রথম হচ্ছে 87, তারপরে 56, তারপরে 52, তারপর 32, তারপর 2। দেখো সব ক্ষেত্রেই কিন্তু 52 আমার মধ্যমা নির্ণয় করতে পারছি, তাই 52 ইজ দ্য রাইট অ্যান্সার। শূন্যস্থান পূরণে প্রথম অঙ্ক দেওয়া রয়েছে একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর x/2% হারে বাড়ে। যদি বর্তমান জনসংখ্যা xy হয় তবে 27 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো যেহেতু প্রত্যেক বছর বর্তমান জনসংখ্যাকে যদি p দ্বারা নির্ণয় করি, তাহলে p হচ্ছে আমার xy জন, এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে x/2%, আর দেওয়া আছে টাইমটা দেওয়া আছে 27 বছর। তাহলে 27 বছর পর আমার জনসংখ্যা কত হবে? তাহলে 27 বছর পর জনসংখ্যা হবে, 27 বছর পর জনসংখ্যা হবে কত? p মানে কত? xy, এই সূত্র হবে p * 1 + r/100 তার হোল n টা হচ্ছে টাইম। তাহলে p মানে কত? এখানে p হচ্ছে আমার xy ইন্টু 1 প্লাস আর কত? x/2/100 তার হোল n মানে 27। এটাকে লিখতে পারি xy ইন্টু 1 প্লাস x/2টা 100/1, এটা 2টা 100 সাথে গুণ হয়ে যায়, তাহলে x/200 তার হোল 27 এত জন। এই শূন্যস্থানে এই সংখ্যাটা হবে। তাহলে 27 বছর পর জনসংখ্যা এই এত জন হবে। বুঝতে পেরেছ? 2-এর 1-একটা, 2-এর 2-একটা দেখো। 2-এর 2-এর শূন্যস্থানে বলা হয়েছে যে c(x² - ax + b = 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি কত? এই ক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে, বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি না, মাইনাস অফ x এর সহগ, x এর সহগ কত? -a, তাহলে -a/x² এর সহগ c সমান কি লিখতে পারি? তাহলে -a/c। এটা বীজদ্বয়ের সমষ্টি সূত্র। আবার একটা নতুন সূত্র লিখি, বীজদ্বয়ের গুণফল যদি হয়, বীজদ্বয়ের গুণফল এর ক্ষেত্রে হয় x⁴ এর সহগ কত? b/x² এর সহগ হচ্ছে c।
এই সূত্রটা, এই দুটো সূত্র মনে রাখবে কেবল। দুয়েরটা বুঝতে পারিস? চলো তিনেরটা করি, লিখিলাম মন দিয়ে। তিনের অঙ্কে বলা হয়েছে যে একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় ড্যাশ বরাবর। এটা কোন বরাবর? না কোণ বরাবর। কোণ বরাবর কিভাবে দেখো, কোণ বরাবর কিভাবে রাখা যায়। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো একটা আয়তঘনের সর্বোচ্চ মাপের রডটা কেমন বরাবর রাখা যাবে। দেখো আয়তঘন এটা যদি না বুঝতে পারো তাহলে এই কলমটা দেখো। দেখো এই আয়তঘনের সব থেকে কত লম্বা, দেখো এই কোণ থেকে এই কোণ যদি আমি একটা রড রাখি, অর্থাৎ এই লম্বা লম্বা রাখতে পারি, কিন্তু দুটো পরস্পর বিপরীত কোণের মধ্যে যদি রাখা যায় রডটি, তাহলে সব থেকে বেশি লম্বা রড রাখতে পারি। তাই এই কোণ থেকে এই কোণ অবধি যদি একটি রড রাখা যায়, তাহলে কোণ বরাবর রাখা যাবে রডটি। তো কোণ বরাবর যদি রড রাখা যায়, তাহলে সর্বোচ্চ লম্বা রড আয়তঘনের মধ্যে রাখা যাবে। বুঝতে পেরেছ তিনেরটা? চলো চারের অঙ্কটা করি। দেখো 5 অঙ্কে বলা হয়েছে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত। দেখো সাইন 45 এর মান 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার সমান 1/2। 6 হবে। 6 অঙ্কটা কি দেওয়া আছে? 6 অঙ্কে বলা হয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, সেই লেখচিত্রটাকে বলা হয় ওজাইভ। 6টা হচ্ছে ওজাইভ। ওজাইভ বুঝতে পেরেছ 6 অঙ্কটা? চলো তাহলে শূন্যস্থান পূরণের সমস্ত সত্য মিথ্যা যাচাই করি। হ্যাঁ, 3 অঙ্কটা বলছে যে বার্ষিক X% হারে কোন মূলধনের X বছরের সরল সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ হবে 100/X টাকা। এটা সত্য কি মিথ্যা? দেখো টাইম দেওয়া আছে একেরটাই, টাইমটা দেওয়া আছে X বছর, সুদের হার আরটা দেওয়া আছে X%, এবং সুদ আয় দেওয়া রয়েছে X টাকা। তাহলে বলেছে যে মূলধন কত। মূলধনে আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে আয় সমান PRT/100, এটা তো জানি। বা লিখতে পারি আমরা আয়, এখানে সুদ কত আমার X টাকা, পিটা তো বের করতে হবে মূলধনটা, তাহলে P ইন্টু আর এর মানও X, আবার টি এর মানও X/100। দেখো লবে লবে কেটে যায়, X এ কেটে যাবে, তাহলে P সমান লিখতে পারি এখানে, বা P সমান লিখতে পারি কি 100/X, 100/X। অতএব একেরটা কি, যে মূলধন আমার 100/X টাকা, এটা সত্য। তাহলে একেরটা হচ্ছে সত্য। বুঝতে পারিস একেরটা? চলো 2 অঙ্কটা। 2 অঙ্কটা বলা আছে √3 - 5 এর অনুবন্ধীকরণই হলো √3 - 5। আমরা কি জানি, √3 - 5 এর অনুবন্ধীকরণই হয় √3 - 5 এর অনুবন্ধীকরণই হয় √3 + 5। এটা তো অনুবন্ধীকরণ নিয়ম, অর্থাৎ a প্লাস √b এর অনুবন্ধীকরণই হয় কত, a - √b। এটাই তো নিয়ম। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে √3 - 5 এর অনুবন্ধীকরণই √3 - 5। তাহলে b এর 2 কি মিথ্যা, এটা মিথ্যা লিখতে পারি, যেহেতু b এরটা মিথ্যা, 2 মিথ্যা। 3 অঙ্কে বলা রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 গুণ। তাহলে আমরা কি জানি, চোঙের আয়তন V1 যদি ধরি, তাহলে চোঙের আয়তন V1 সমান হয় πr²h নাকি। আর শঙ্কুর আয়তনকে যদি V2 ধরি, তাহলে শঙ্কুর আয়তন V2 হলে হয় 1/3
পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি। তাহলে দেখো v1 পাই আর স্কোয়ার এইচ, v2 হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে লিখতে পারি বলতো 3 ইন্টু v2 সমান পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি। 3 ইন্টু v2 সমান পাই আর স্কোয়ার এইচ। আবার পাই আর স্কোয়ার এইচ সমান কি v1, তাহলে 3 ইন্টু v2 সমান v1 বা v1 সমান লিখতে পারি 3 ইন্টু v2। অতএব v1 যেহেতু আমার চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনটা হয় শঙ্কুর আয়তনের 3 গুণ। কিন্তু এখানে বলা রয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 গুণ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোঙের আয়তনটা হয় শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে কি আমরা চারেরটা এখানে ভুল অর্থাৎ মিথ্যা বলা হয়েছে, তাহলে চারেরটা হচ্ছে মিথ্যা। তিনেরটা হচ্ছে তিনেরটা বলা রয়েছে উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সব সময় নিম্নমুখী। এটা কি সত্য কি মিথ্যা? দেখো উন্নতি কোণ সব সময় কি আমরা উপর দিকে তাকিয়ে থাকার চেষ্টা করি নাকি? তাহলে উন্নতি কোণ সব সময় ঊর্ধ্বমুখী হয়, তাহলে এটা ঊর্ধ্বমুখী হওয়া উচিত, ঊর্ধ্বমুখী হবে। কিন্তু বইয়ে বলা রয়েছে নিম্নমুখী, তাই তিনেরটা মিথ্যা, তিনের বিবৃতিটা মিথ্যা। চারেরটা বুঝতে পারি চারেরটা হয়েছে। পাঁচেরটা দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান, এগুলো বলছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। পাঁচেরটা সত্য। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা কি সত্য কি মিথ্যা? না, এটা সত্য। কারণ যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান কেন্দ্রীয় প্রবণতার মাপক। বুঝতে পেরেছ? ছয়েরটা তোমাদের বাড়ির কাজ রইল। ছয়েরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ছয়ের উত্তরটা কি হবে। আরেকটা বলেছে নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে। 12টা 13টা আছে নাকি? আমি 10টা করবো নাই, সবগুলাই করবো। তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলোরই অ্যান্সার করবে, কেমন? তোমরা কেবল পরীক্ষার হলে 10টাই করবে, আমি সবগুলাই করে দিচ্ছি। নাম্বার তোলার সব থেকে প্রথম পদ্ধতি হচ্ছে এই চারের অঙ্কগুলো। যদি 10টা পারে যাও তাহলে মেরেছ। দেখো 4-এর 1-এর অঙ্কটা, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির থেকে 60 টাকা বেশি নাকি? তাহলে বলছে ব্যবসায় মোট লাভ কত? এখানে ধরে লাও ব্যবসায় তাদের মোট লাভ হয়েছে, ব্যবসায় মোট লাভ সমান x টাকা। ওকে, ব্যবসায় মোট লাভ x টাকা। তাহলে এখানে তোমাদের যাদের মূলধনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত, এগুলো কেবল দেওয়া রয়েছে। হ্যাঁ, এগুলো তোমাদের না লিখলেও চলবে। 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, 3:8:5। 3:8:5 এগুলা হচ্ছে 3 জনের মূলধনের অনুপাত নাকি? মূলধনের অনুপাতটা দেওয়া রয়েছে 3:8:5। তাহলে এখানে বলেছে প্রথম আর তৃতীয় ব্যক্তির মধ্যে নির্ণয় করতে। তাহলে প্রথম ব্যক্তির লাভ লিখতে পারি, প্রথম জনের লাভটা কিভাবে নির্ণয় করি? তো মোট লাভ হচ্ছে আমার x টাকা এবং প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগার কত? 3 এগুলা যোগ অনুপাতগুলা 3 + 8 + 5 সমান 3x/8×13=16। তাহলে 3x/16 টাকা প্রথম জনের লাভ এটা। অনুরূপে তৃতীয় জনের লাভ লিখতে পারি আমরা, তৃতীয় জনের লাভ সমান x ইনটু তৃতীয় জনের মূলধনের অনুপাত কত? 5। তাহলে 5/3 +
8 প্লাস 5 সমান 5x বাই 16 টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x বাই 16 টাকা এবং তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 5x বাই 16 টাকা। শর্ত কি দেওয়া রয়েছে? শর্তে দেওয়া রয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে কি তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির প্রথম জনের লাভটা হচ্ছে 60 টাকা, মানে 60 টাকা বেশি হবে তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির থেকে। প্রথম ব্যক্তির যদি রোজগার 90 টাকা হয় তাহলে তৃতীয় ব্যক্তির রোজগার কত হবে? 150 টাকা, তবে তো 60 টাকা কম হবে প্রথম ব্যক্তির। তাহলে দেখো তৃতীয় ব্যক্তির লাভ আমার 5x বাই 16 মাইনাস প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x বাই 16 সমান কত? 60 টাকা। বুঝতে পেরেছ? দেখো তাহলে লসাগু হচ্ছে আমার 16, তাহলে 5x মাইনাস 3x সমান 60, আর 5টা x থেকে 3টা x গেলে 2টা x হয়, তাহলে 2x বাই 16 সমান 60। আবার 2 দিয়ে 16 কে কাটো, 8 দুগুণে 16, বা x সমান লিখতে পারি আমরা 6×8 = 480 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছে? 480 টাকা। ব্যবসায় মোট লাভ 480 টাকা। বুঝতে পারিস? দেখো 4-2 কি বলা হয়েছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। দেখো মূলধন, তাহলে এখানে আমি লিখছি কেবল, হ্যাঁ, মূলধন পি হচ্ছে আমার 4000 টাকা, সমূল চক্রবৃদ্ধি আমার কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে 5324 টাকা, নাকি 5324 টাকা। এটা আমার কত বছরে হবে সেটা নির্ণয় করতে বলেছে, নাকি? তাহলে এখন সুদের হার যদি আর হয় তাহলে আরটা তো দেওয়া রয়েছে, সুদের হার হচ্ছে আমার 10%। বেশ, টাইমটা দেওয়া রয়েছে, টাইমটা তো বের করতে হবে যে কত বছরে, নাকি? বেশ, এগুলো তাহলে দেওয়া রয়েছে, আমাকে কেবল আরটা বা এনটা বের করতে হবে। আর সময়টা ধরে নিই আমি, সময় সমান n বছর। আমি ধরছি যে n বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 5324 টাকা, যদি সেখানে 10% সুদ দেওয়া হয়। তাহলে এখানে আমি সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি? আমি সমূল চক্রবৃদ্ধি সমান হয়, সমূল চক্রবৃদ্ধি সমান হয় যদি মূলধন পি এবং সুদের হার আর এবং সময়কে যদি n ধরা হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল n, এত টাকা। কিন্তু এটা দেওয়া রয়েছে, দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে 5324 টাকা। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে পি, শর্তানুসারে এখানে পি আমার কত? পি হচ্ছে আমার 4000 টাকা, তাহলে 4000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল n। n হচ্ছে কি? n এর মান নির্ণয় করতে হবে, আর এর মান তো দেওয়া রয়েছে, আর হচ্ছে 10, ওকে, সমান এটা কত? 5324 টাকা। ওকে, দেখো 10 এর একটা শূন্য, 100 এর একটা শূন্য কাটে দিই, তাহলে 4000, তাহলে 1 প্লাস 1 বাই 10 তার হোল টু দি পাওয়ার n সমান 5324 বাই 4000। দেখো 4000 কে 4 দিয়ে কাটা যাবে, আবার 5324 को 4 দিয়ে কাটা যাবে। 4 দিয়ে কাটলে 4 ইনটু 1000 সমান 4000, আবার 4 দিয়ে দেখো 4 1 কে 4, 1 3 4 12, 1 3 4 12, 4 1 কে 4, 1331। ওকে, তাহলে দেখো এই 1 প্লাস 1 বাই 10 এটা যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে লসাগু হবে 10, আর এখানে 10 প্লাস 1 তার হোল n সমান 1331 বাই 1000।
ও 10 আর কি কত হয় 11, তাহলে 11/10 তার হোল n। আচ্ছা 1331 কে যদি 11 এর ঘাতে ভাঙা হয় তাহলে 1331 কে যদি 11 এর ঘাতে ভাঙা হয় তাহলে 11 দিয়ে হয় 121, আবার 11 হয় 121। ওকে, আবার 1000 কেও যদি 100 এর ঘাতে ভাঙা হয় তাহলে হয় 10 100 1000, আবার 10 দশাংশ 100, অর্থাৎ 3টা 11 এর গুণে হয় 1331, আবার 3টা 10 এর গুণে হয় 1000। তাহলে এখানে লিখতে পারি 10 এর কিউব, সরি এখানে লিখতে পারি 11 এর কিউব বাই 10 এর কিউব। আবার আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি আমরা 11/10 তার হোল টু দি পাওয়ার n সমান 11/10 হোল টু দি পাওয়ার 3। সূচকের অনুসারে যদি x টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার n হয় তাহলে m সমান n হয়। সেক্ষেত্রে দেখো 11/10 11/10 দুপাশে রয়েছে, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি আমরা n সমান 3। ইয়াস, তাহলে আমার 3 বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, যে যদি সুদের হার 10% হয়। এই সূত্রটা তোমরা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, এটা বাস্তবিক জীবনেও তোমাদের প্রযোজ্য। শেয়ার মার্কেট, স্টক মার্কেট এগুলো এই ধরনের রিটার্ন দেয়। ব্যাংকে কিন্তু কোনদিনও এই সমূল চক্রবৃদ্ধি সুদে কখনো টাকা দেবে না। এরা কিন্তু যখন সুদ নেয় তখন সমূল চক্রবৃদ্ধি হারে সুদ নিতে পারে। বুঝতে পারছো? তাহলে দু একটা লিখে নাও, তারপরটা করি। দেখো শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী কোনটা? দেখো, যে সকল মূলদ সংখ্যার বর্গমূল কখনো সম্ভব নয় সেই সকল মূলদ সংখ্যাগুলোকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী। যেমন দেখো √2 এর বর্গমূল সম্ভব নয়, তাইলে এটাও একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। আবার √5, √3, √7 এই সকল সংখ্যাগুলাকে বলা হয় শুদ্ধ দ্বিঘাতকরণী। অর্থাৎ আমরা লিখতে পারি যে এমন একটি মূলদ সংখ্যা যাদের যদি মূলদ সংখ্যা a হয়ে থাকে তাহলে যার বর্গমূল কখনো সম্ভব হয় না, এই ধরনের প্লাস মাইনাস একে বলা হয় শুদ্ধ দ্বিঘাতকরণী। এইবারে সাপোজ একটা বর্গ, সাপোজ ধরলাম 9, এই 9টা হচ্ছে আমার 3, 9 এর বর্গমূল যেহেতু প্লাস মাইনাস 3, তাহলে 9 এর বর্গমূল যেহেতু 3 সেই অনুসারে তাহলে এই একটা মূলদ সংখ্যা এটাও 3, তাহলে একটা 3 আর 3 প্লাস যখন √2 দিয়ে যোগ করব, 3 প্লাস √2, 3 মাইনাস √2, 1 প্লাস √2, 1 মাইনাস √2, এগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। অর্থাৎ লিখতে পারি আমরা যদি a একটি মূলদ সংখ্যা হয় এবং অপর একটি শুদ্ধ দ্বিঘাতকরণী যোগ অথবা বিয়োগ অথবা গুণ, এইগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাতকরণী। অর্থাৎ লিখতে পারি আমরা a প্লাস √b অথবা a মাইনাস √b, এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী। তোমাদের দ্বিঘাতকরণীর ফার্স্ট চ্যাপ্টারে শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলে, মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে, এগুলো দেওয়া রয়েছে। তোমরা খুব ভালোভাবে সেখান থেকে এই সংজ্ঞাটা লিখে নেবে। আমি কেবল বোঝার জন্য শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলে এবং মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে এগুলো বুঝালাম। বুঝতে পেরেছো আশা করি। চলো 3টা বুঝতে পেরেছো, 4টা করি। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ যেটা px² + qx + r, এই সমীকরণটির একটি বীজ অপর বীজটির দ্বিগুণ। কারণ দ্বিঘাত সমীকরণে দুটো বীজ, তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে যে 2q² = 9pr, এটা প্রমাণ করতে হবে। 2q² = 9pr। দেখো তাহলে এই একটা সমীকরণ, এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কারণ কি x এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে এই সমীকরণটির, এই দ্বিঘাত সমীকরণটির ধরি দুটি বীজ আলফা আর অপর বীজটি বিটা।
এখন শর্ত দেওয়া রয়েছে যে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে একটা বীজ যদি আলফা ধরি, একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কত হবে? অপর বীজটি কত হবে? অপর বীজটি আমি যেহেতু বিটা ধরেছি, তাহলে বিটা সমান লিখতে পারি 2 আলফা। আচ্ছা সাপোজ ধরে নাও বিটা ধরি নাই, আমি আলফাই ধরেছি, তাহলে একটি বীজ যদি আমার আলফা হয়, তাহলে অপর বীজটি কত হবে? যেহেতু শর্তে দেওয়া রয়েছে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, সেই হিসাবে তাহলে অপর বীজ 2 আলফা, তাহলে 2 আলফা, একটা বীজ আলফা, অপর বীজটা 2 আলফা। এখানে 2 আলফা সমান আমি বিটা ধরতে পারি। বিটা ধরার কারণ কি? কারণ আমাকে সূত্রে আনার জন্য। তাহলে দুটা বীজ যেহেতু আলফা বিটা, এখন আমি প্রমাণ তো আমাকে করতে হবে 2q² সমান 9pr। এটা কিভাবে প্রমাণ সম্ভব? দেখো, আমরা জানি কি বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি হয়? বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কি হয় বলো? আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি, আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস এক্স এর সহগ কি কিউ বাই এক্স স্কয়ারের সহগ হচ্ছে পি। ওকে, তাহলে এখন বীজদ্বয়ের সমষ্টি যেহেতু বলেছে, তাহলে বীজ আমার কি আলফা 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস কিউ বাই পি, আর 2 আলফা আর এই আলফা কত হয় 3 আলফা, তাহলে 3 আলফা সমান হয় কিউ বাই পি, বা আলফা সমান মাইনাস অফ কিউ বাই 3p। এটা লিখতে পারি, এটা বীজদ্বয়ের সমষ্টি। আবার একটা আছে বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান কি হয়? বীজদ্বয়ের গুণফল সমান হয় কি? বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? x⁴ সহগ, x⁴ সহগ হচ্ছে r বা ধ্রুবক সংখ্যা r বাই x এর সহগ p। তাহলে বীজদ্বয়ের গুণফল একটা যদি আলফা হয়, অপর বিটা কত বলেছি 2 আলফা, তাহলে 2 আলফা সমান r বাই p, তাহলে আলফা ইনটু 2 আলফা সমান কি 2 আলফা স্কয়ার, তাহলে 2 আলফা স্কয়ার সমান কি r বাই p, আর আলফা স্কয়ার সমান কি r বাই p, আলফা স্কয়ার সমান r বাই p। আচ্ছা এখানে আলফা রয়েছে, তাহলে এটাও যদি আমি আলফা স্কয়ার করি, তাহলে আলফা স্কয়ার সমান কি হবে q² বাই 9p² লিখতে পারি। তাহলে যেহেতু এটাও আমি যদি 1 নম্বর সমীকরণ, এটা আমি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণ আলফা স্কয়ার সমান q² বাই 9p², আবার 2 নম্বর সমীকরণটা হচ্ছে আলফা স্কয়ার সমান r বাই p। তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি তুলনা করি আলফা স্কয়ার গুলাকে, তাহলে আমি লিখতে পারি যে q² বাই 9p² সমান r বাই p, বা দেখো বা q² বাই 9p², তাহলে q² বাই বাই 9 ইন্টু p ইন্টু p সমান p² হয় সমান r বাই p। দেখো এই হরে হরে তো কেটে যায়, এই p কেটে গেল, তাহলে কি এটা 9p, তাহলে বা লিখতে পারি q² সমান 9p ইন্টু r। ওটা তো প্রমাণ করতে হবে। দেখো এখানে আলফা স্কয়ার সমান 2p, তাহলে এখানে 2p রয়েছে, তাহলে এখানে 2q² হবে, 2q² সমান 9pr। প্রমাণ করতে পেরেছি, প্রুফ। বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল করবে, তবেই অঙ্কটা হয়ে যাবে। কেবল সাধারণ ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। কেবল 4টা বুঝতে পেরেছ, চলো 5টা করি। 5টা বলেছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A কোণ E সমান 40 ডিগ্রি, আর AB অনুপাত ED সমান AC অনুপাত EF
এবং এফ কোণ এফ হচ্ছে 65 ডিগ্রি হলে কোণ বি এর মান কত হবে? এটা জ্যামিতির অঙ্ক, খুবই জ্যামিতির অঙ্কগুলো খুবই ইন্টারেস্ট অঙ্ক। হ্যাঁ, কোণ এ সমান কোণ ই সমান দেওয়া আছে 40 ডিগ্রি, আর কোণ এফ দেওয়া আছে 65 ডিগ্রি। এগুলো কি কি দেওয়া রয়েছে? হ্যাঁ, আর এবি অনুপাত ইডি, এবি অনুপাত ইডি সমান এসি অনুপাত ইএফ, এসি অনুপাত ইএফ। তো এটা বাল দিয়ে লিখতে পারি এবি অনুপাত, বা অনুপাতটা বাই আকারে লিখতে পারি ইডি সমান এসি বাই ইএফ। দেখো এগুলো যেহেতু বাহু, তাই বাহু হিসাবে যদি এই ধরনের থাকে তাহলে জানবে যে ত্রিভুজটি হচ্ছে সদৃশ বা সর্বসম ত্রিভুজ হবে। তাহলে দেখো দুটো ত্রিভুজ আমি আঁকি, আগে দুটো ত্রিভুজ আঁকলাম। তাহলে দেখো বলেছে এবি বাই ইডি এসি বাই ইএফ, তাহলে যেহেতু এগুলো সদৃশ্য ত্রিভুজ, তাই এই সদৃশ ত্রিভুজে দেখবে তোমরা চ্যাপ্টারে গিয়ে দেখলেই বুঝতে পারবে যে এবি যদি এই বাহুটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এবি বাই এটা হবে ইডি, এটা ই হবে আর এটা হবে ডি। তাহলে এই বাহুটা এবি বাই ইডি হয়, আবার এটা সি, এটা হবে ডিই এফ। তাহলে এর ক্ষেত্রে মূল সূত্র হচ্ছে এবি বাই বিসি, সরি এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের ইডি বাহুর সাথে অনুপাত, এই ত্রিভুজের এবি বাহু এবং এই ত্রিভুজের ইডি বাহু, আবার এই ত্রিভুজের এসি বাহু বা এই ত্রিভুজের ইএফ বাহু সমান হয় এই ত্রিভুজের বিসি বাহু আর এই ত্রিভুজের ডিএফ বাহু। এগুলোর অনুপাতগুলো হয় সর্বদা সমান, কারণ সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দেখো যেহেতু ত্রিভুজটা সর্বসম, আবার বলেছে কোণ এ, এই এ কোণটা বলেছে 40 ডিগ্রি এবং এই ই কোণটা বলেছে 40 ডিগ্রি বলেছে। তো আর কি বলেছে না, কোণ এফ বলেছে 65 ডিগ্রি। আচ্ছা, এ কোণটা যদি 65 ডিগ্রি হয় তাহলে সদৃশ্য কোণের ত্রিভুজের ক্ষেত্রেও সেম কোণগুলোও সমান হবে, তাহলে কোণগুলোর অনুপাতটাও সমান হবে। তাহলে এই এফ কোণটা আবার এই সি কোণটা হবে 65 ডিগ্রি। এখন এই কোণটা 40 ডিগ্রি এবং এই কোণটা 65 ডিগ্রি যদি হয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে? তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 65 40 হচ্ছে 105 ডিগ্রি, আর কত ডিগ্রি হলে 180 ডিগ্রি হবে না, আর 75 ডিগ্রি যদি যোগ করি তবে 180 ডিগ্রি হবে। যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসাবে কোণ ই আর কোণ এফ এর যদি যোগ করো, প্রথমে কোণ ই আর কোণ এফ যোগ করলে হয় 105 ডিগ্রি, আর 105 এর সাথে আর কত যোগ করলে 180 হয়, 75 যোগ করলে 180 হয়, তাহলে 180 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কোণ ডি কোণটা হচ্ছে 75 ডিগ্রি, আবার কোণ বি কোণটা হচ্ছে 75 ডিগ্রি। কোণ বি সমান 75 ডিগ্রি। বুঝতে পেরেছো? পরিষ্কার একদম। যেহেতু এগুলা পরস্পর সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে কোণগুলোর অনুপাতও সমান হয়। সর্বসম ত্রিভুজ কখন হয়? সর্বসম যে কোনো জ্যামিতিক আকার কখন সর্বসম হয়? যদি সেটা আকার এবং আকৃতি যদি দুটোই একই হয় তবেই তারা সর্বসম, না হলে সর্বসম নয়। বুঝতে পেরেছো? চলো পাঁচেরটা বুঝতে পেরেছো? লিখে দাও। দেখো 6 বলেছে একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, সেই কেন্দ্রটা তুমি কিভাবে পুনরুদ্ধার করবে? পরিবৃত্ত আঁকার সময় দেখবে কেন্দ্র থেকে একটা দাঁড়িয়ে দেওয়া হয়। পরিবৃত্ত যখন আঁকবে তখন একটা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেওয়া হয়, কেন্দ্র থেকে দাঁড়িয়ে নেওয়ায় কম্পাসের সাহায্যে এভাবে ঘোরানো হয়। তাহলে যদি পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে তাহলে সেটা কি আমরা অঙ্কনের সাহায্যে অর্থাৎ কম্পাসের সাহায্যে আমরা সেটাকে কি পুনরুদ্ধার করতে পারি। সাতেরটা হচ্ছে x cos θ সমান 5 এবং y cot θ সমান 7 হলে প্রমাণ করি যে x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 49 সমান 1। x cos θ সমান 5
y cot থিটা সমান 7। ঠিক আছে, দেখো প্রমাণ করতে হবে x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 49 সমান 1। দেখো এই ধরনের অঙ্ক যেহেতু x টা উপরে আছে সেই হিসাবে আমি x টা উপরে নিয়ে যাব, কেমন? তাহলে x সমান লিখতে পারি আমি 5 ইনটু 1 বাই cos থিটা লিখতে পারি। আবার দেখো x সমান 1 বাই cos থিটা সমান কি হয় sec থিটা, তাহলে 5 sec থিটা। ওকে, আবার sec থিটা সমান লিখতে পারি আমি x বাই 5। বেশ, এত দূর বুঝতে পারছো, sec থিটা সমান x বাই 5 লিখতে পারি। এটাও দেখো অনুরূপে y সমান লিখতে পারি 7 ইনটু 1 বাই cot থিটা, और y সমান 1 বাই cot থিটা সমান কি হয় tan থিটা, তাহলে 7 ইনটু tan থিটা। আবার লিখতে পারি দেখো তো tan থিটা সমান y বাই 7 লিখতে পারি, tan থিটা সমান y বাই 7। বা দেখো এখানে বলছে x স্কয়ার বাই 25, আচ্ছা এই যে x বাই 5 ও তো লিখতে পারি, x বাই 5 তার স্কয়ার মাইনাস y বাই 7 তার স্কয়ার, এটা করেছে সমান 1 বলতে বলেছে। তাহলে এটা যদি উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে দেখো sec স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই 25 লিখতে পারি। আবার tan স্কয়ার থিটা সমান y স্কয়ার বাই 49 লিখতে পারি। এখন আমরা sec এর সাথে tan এর কি সম্পর্ক পেয়েছি বলো তো? আমরা জানি উই নো sec স্কয়ার থিটা সমান হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, और sec স্কয়ার থিটা সমান কি x স্কয়ার বাই 25 মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হয় y স্কয়ার বাই 49 সমান 1। এটা প্রুফ, তো এটাই তো প্রমাণ করতে বলেছে। sec স্কয়ার x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 49 সমান 1, বুঝতে পেরেছো? বেশ, চলো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 2:3:4, তাহলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। যা এ বি সি, ওকে, ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ ধরলাম, একটা 2x, একটা 3x, একটা 4x। এক ধরে নিচ্ছি, এটা ধরে নেই 2x, এটা ধরে নেই 3x, এটা ধরে নেই 4x। ওকে, যেহেতু বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সমান কি হয় পাই রেডিয়ান। তাহলে শর্তানুসারে লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যেটা সেটাই তো আমার পাই রেডিয়ান। এটা বৃত্তীয় মান যেহেতু নির্ণয় করতে বলেছে তাই পাই রেডিয়ান দিচ্ছি নাকি, 4 আর 3 7 আর 2 9, তাহলে 9x সমান পাই রেডিয়ান, और x সমান পাই রেডিয়ান বাই 9, x সমান পাই রেডিয়ান বাই 9। তাহলে কি বলেছে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, অতএব ক্ষুদ্রতম কোণ কোনটি বলতো? ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমার কত 2x, তাহলে 2x সমান কত 2 ইনটু x এর মান পাই বাই 9, পাই রেডিয়ান বাই 9, সেক্ষেত্রে 2 পাই রেডিয়ান বাই 9। ওকে, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 9, বুঝতে পেরেছো আশা করি। চলো দেখো 8টা বুঝতে পেরেছো, চলো 9টা করি। দেখো 9 অঙ্কে বলা রয়েছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সংখ্যা মানের 3 গুণ হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? যদি গোলকের ব্যাসার্ধ r হয় তাহলে গোলকের বক্রতল, আমরা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল a সমান হয় 4
পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে কি আরটা হচ্ছে ব্যাসার্ধ এবং নিরেট গোলকের আয়তন সমান হয় 4/3 পাই আর কিউব ঘন একক। এখন শর্ত কি দেওয়া রয়েছে? শর্ত দেওয়া রয়েছে ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে ভি যেহেতু আমার 4/3 পাই আর কিউব সমান 3a মানে 3 ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এবারে কাটাকাটি দেখো, লবে লবে পায়ে পায়ে কেটে যায়, চারে চারে কেটে যায়, আবার আর স্কোয়ার এখানে আর কিউব আছে 3টে আর, তাহলে একটা আর থাকে, তাহলে আর সমান 3 3 9 লিখতে পারি। অতএব ব্যাসার্ধ সমান, অতএব ব্যাসার্ধ সমান 9 একক। ওকে, বুঝতে পেরেছো? আশা করি 9টা বুঝতে পেরেছো। চলো 10এর অঙ্কটা করি। 10এর অঙ্কে বলা রয়েছে একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। কর্ণ দেওয়া রয়েছে সমান 8√3। তাহলে ঘনকের বাহু যদি বাহুটা ধরে নাও, বাহু যদি এ হলে কর্ণের সূত্র হয় কর্ণ সমান হয় a√3। তাহলে শর্তানুসারে লিখতে পারি আমরা, শর্তানুসারে a√3 সমান 8√3। ওকে, তাহলে √3 কাটে যায়, সেখানে a সমান হচ্ছে 8। ওকে, তাহলে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য আমার 8 একক নাকি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো তাড়াতাড়ি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6 গুণিত বাহু স্কয়ার বর্গ একক। তাহলে 6 ইন্টু বাহু মানে কি 8 এর স্কয়ার, তাহলে 6 ইন্টু 8 8 64। তাহলে 4 × 24 4, হাতে রইল 2, 6 × 36 আর 2 38, 384 বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 384 বর্গ একক। বুঝতে পেরেছ 10এরটা? চলো তাড়াতাড়ি লেখো, স্ক্রিনশট নিয়ে দাও। 11টা করি। কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটা, এটা তোমরা নিজেরা করবে। মধ্যমা সূত্রটা নির্ণয় করবে। মধ্যমা সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H, যেখানে L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে পরিসংখ্যার সমষ্টি, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, আর F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, H হচ্ছে শ্রেণীর প্রসার বা গ্যাপ। গ্যাপ বলতে যেমন দেখো 10 থেকে 20, 20 থেকে 30, এগুলার গ্যাপ কত? 10 প্রসারটা। তাহলে এটা হচ্ছে H হচ্ছে আমার 10। আশা করি 11টা বুঝতে পারিস। চলো 12টা করি। 12 অঙ্কটা কিন্তু এটা শিখার ক্ষেত্রে এটা শিখবেই, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো i সমান 1 থেকে 3 আর 2i - 3, এটার মান কত? সামেশন এর অর্থ হচ্ছে কি সমষ্টি। তাহলে আমি 3 ঘর পর্যন্ত লিখব 1 থেকে 3 অবধি। তাহলে i এর মান 1 থেকে 3 অবধি লিখি। তাহলে i এর মান একবার 1, i সমান 1, যখন একবার i সমান 1 লিখি নাকি, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 3, একবার i এর মান 1 প্লাস, প্লাসটাকে দেওয়ার কারণ এটা যেহেতু সামেশন চিহ্ন তাই। আবার i এর মান 2 লিখি, দেখো 2 ইন্টু 2 মাইনাস 3। ওকে, প্লাস i এর মান এবার 3 লিখি নাকি, 2 ইন্টু 3 মাইনাস 3। এগুলা সমষ্টি কত হচ্ছে দেখো, সমান 2 কে 2 আর 2 এর থেকে 2 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 3।
আচ্ছা 3 থেকে যদি 2 যায় তাহলে -1 প্লাস 4 থেকে 3 গেলে +1 আর 6 থেকে 3 গেলে 3। দেখো -1 +1 কাটে যায়, তাহলে আমার পিছে থাকে 3, তাহলে 3 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো 12টা? আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমস্ত 1 নম্বরের অঙ্কগুলো শেষ করলাম। 1 নম্বরের অঙ্কে তোমাদের 1 নম্বরের অঙ্ক টোটাল 26টি রয়েছে, অর্থাৎ 26 নম্বর রয়েছে। তাই 1 নম্বরের অঙ্কগুলো আজকে শেষ করলাম। আবার পরের দিন বড় অঙ্কগুলো করব, কেমন? তাহলে এত দূরে আমাকে বিদায় দাও। আবার পরের দিন বড় অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।